মানে সরকার যে এই ধার দেনা কইরা যে ঘি খাওয়ার যে চিন্তা ভাবনা করতেছে, এই যে চার্টার অ্যাকাউন্ট বিমান নিয়ে যে বোয়িং 787 বিমান, এই 200 লোক নিয়ে যে বিশাল বহর নিয়ে যে আপনার চীনে গেল এই পিকনিক করার লেগে, সেই পিকনিকে যায় মনে করছে যে কত কিছু খাউন টাউন দিব, কিন্তু খাউন টাউন তো দেয় নাই ভাই। ওই যে 1600 কোটি টাকা দিছে, যেই টাকাটা তো বেনজিরের কাছে চাইলেই দিতে পারতো। বাংলাদেশ কি ওই চায়না এবং ভারতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে দিন দিন? বাংলাদেশ কি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে দূরে সরে যাচ্ছে? শহীদুল ইসলাম, প্লিজ আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগর ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ অতিথিদেরকে, ধন্যবাদ দর্শকদের। ভাই, আজকে যে কোটা আন্দোলন হচ্ছে, এই কোটা আন্দোলনের মতো আমাদের দেশে কি সরকার বিরুদ্ধে কোনো শক্ত একটা আন্দোলন বিরোধী দলেরা করতে পারবে কিনা? বিরোধী দলেরা কি এই কোটা ভিত্তিক আন্দোলনে ছাত্রদের কাছ থেকে কিছু শিখতেছে? আমার প্রশ্ন। আচ্ছা আর আচ্ছা, জি, বিরোধী দলের আন্দোলন আমাকে ওটার মতো হবে কিনা আপনি বলে দিন। ধন্যবাদ আপনার, রনি খান বলুন। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনার অনুষ্ঠানটিকে শেয়ার করবেন ভালো লাগলে। আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলছি, দর্শকদের প্রশ্নগুলো নিচ্ছি। জনাব, কাকে বললাম? রনি খান বলুন। জি, কোথা থেকে বলছেন? সম্মানিত সঞ্চালক সাগর ভাই সহ আলোচকদের আমার সালাম, আসসালামু আলাইকুম। এই হুম। আমি ছোট্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনি আমাদের গ্রামে যে মিষ্টির দোকানগুলো আপনি আছে কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আপনারা আপনার লোকেশন গুলি বলে এরপর প্রশ্নটা করেন। কি বলুন? আমি কুয়েত থেকে বলছি। আমরা হ্যাঁ, ছোটবেলায় বলুন। দেখতাম যে মিষ্টির দোকানগুলোতে যে ওই আশেপাশে যে কুকুর গুলা থাকে, এগুলার কিন্তু ছাল থাকে না, মানে আপনার লোম থাকে না। কেন থাকে না জানেন? কারণ ওই ঘি বা আপনার যে ওই ঘি বা মাখন এদের পেটে সহ্য হয় না, এই কারণে তাদের যে ওই লোম থাকে না। এখন এই সরকার যে এই ধার দেনা কইরা যে ঘি খাওয়ার যে চিন্তা ভাবনা করতেছে, এই যে চার্টার অ্যাকাউন্ট বিমান নিয়ে যে বোয়িং 787 বিমান, এই 200 লোক নিয়ে যে বিশাল বহর নিয়ে যে আপনার চীনে গেল এই পিকনিক করার লেগে, সেই পিকনিকে যায় মনে করছে যে কত কিছু খাউন টাউন দিব, কিন্তু খাউন টাউন তো দেয় নাই ভাই। ওই যে 1600 কোটি টাকা দিছে, যেই টাকাটা তো বেনজিরের কাছে চাইলেই দিতে পারতো। 1600 কোটি টাকা এই দেশের জন্য কি, দেশের জাতির জন্য কি লজ্জাজনক নয়? ধন্যবাদ সাগর ভাই। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা যারা যুক্ত হচ্ছে তারা একটু দয়া করে আপনাদের মাইকটাকে মিউট রাখবেন, তাহলে অন্যরা একটু বলতে সুবিধা হয়। প্লিজ এতটুকু একটু সহায়তা করবেন আমাকে। জনাব এইচ এম দিদার বলুন। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলুন। সাগর ভাই, আমি ঢাকা থেকে বলছিলাম কোথা আর থেকে কি। বলতে পারেন? ঢাকা থেকে বলছিলাম। বলুন। জি সাগর ভাই, আমাদের দেশে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, কোনো একটা জিনিস ঘটনা ঘটার পরেই ওই জিনিসগুলা নিয়ে আমরা সব সময় আলোচনা সমালোচনা করি। এই জিনিসগুলা আসলে যদি না ঘটতো তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগে আর কি। ঘটনা ঘটবার এই আগে জিনিসগুলা, আলোচনা কিভাবে কেমনে বলবে মানুষ? হ্যাঁ হ্যাঁ, ঘটনা ঘটে ঘটনা বলবে। ঘটার হ্যাঁ। আগে কিভাবে আলোচনা করা যায়, এটা খুবই হুম, আমার সাধারণ নাগরিক হিসাবে আপনাদের কাছে এটা আমাদের কাম্য। আচ্ছা, ধন্যবাদ সাগর ভাই সবাইকে। ধন্যবাদ। জনাব ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান বলুন, প্লিজ। জনাব ফরিদ পাঠান বলুন। অনেক ধন্যবাদ সাগর ভাই। আমি কয়েকটা ডাটা দিচ্ছি রীতা আপাকে এবং মোল্লা ভাইকে, এবং প্রশ্নটা থাকবে ফরহাদ ভাইয়ের কাছে। যে 2024 সালে আমাদের ন্যাশনাল ডেট 185 বিলিয়ন ডলার। তো এটা প্রজেক্টেড হচ্ছে যে 2029-এ এটা দিয়ে দাঁড়াবে 364 বিলিয়ন ডলার। মে হুম, 2024 সালে গ্লোবাল রেটিং ফিচ বাংলাদেশ কারেন্সিকে ডাউনগ্রেডেড করেছে, এবং হুম, যে চায়নাতে যে প্রধানমন্ত্রী গেলেন, সে প্রধানমন্ত্রী আমাদের যে 5,000 বিলিয়ন, 5,000 মিলিয়ন, 5,000 মিলিয়ন, হুইচ ইজ 5 বিলিয়ন। হ্যাঁ, 5 বিলিয়ন ডলার কথা ছিল, কিন্তু আমরা পেয়েছি 140 মিলিয়ন ডলার। তার সমান হলো 1,600 কোটি টাকা। এবং এই 1,600 কোটি টাকা খুবই নগণ্য, যার ফলে আপনার প্রধানমন্ত্রীর এত ডেট এটাকে কাভার করা সম্ভব হচ্ছে না। যেহেতু এবং এই টাকাও শুধু ইউয়ানে আসছে, এটা ডলারে আসেনি। একমাত্র যেহেতু বাংলাদেশ ব্রিক্স এর মেম্বার নয়, তাই এই ইউয়ানটাও অন্যান্য দেশের সাথে ট্রেড করা সম্ভব হবে না। এটা শুধু চায়নার সাথে বাংলাদেশের যে ট্রেডিং, সেই ট্রেডিং এর এক্সচেঞ্জ হতে পারবে।
এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ হলো চায়না হলো বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট লার্জেস্ট ইনভেস্টমেন্ট পার্টনার। শুধু তাদের সাথেই শুধু আমাদের এই ট্রেডিংটা করা সম্ভব হবে। এখন আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশ কি ওই চায়না এবং ভারতের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে দিন দিন? বাংলাদেশ কি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে দূরে সরে যাচ্ছে? এই প্রশ্নটার উত্তরটা। আপনাকে ধন্যবাদ। জি, জনাব মোহাম্মদ সোহেল বলুন। সোহেল বলুন, করে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভার্চুয়াল প্রোগ্রামে আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল। আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনি কোথা থেকে যাতে বলছেন? আমাদের প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী যেন সফরে গিয়েছে, সফর থেকে বা আমাদের দেশের জন্য কি আনতে পেরেছে। তো বিশেষ করে যেটা আনেছে, যে যে চুক্তিগুলো করে এসেছে, যে 21টি চুক্তির মধ্যে 2টা চুক্তি এখন বর্তমান বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ অর্থাৎ 18 থেকে 20 কোটি জনগণকে সিনের মুভি দেখার সুযোগ করে দেবে। আর একটা হচ্ছে বাংলাদেশ থেকে অধিকাংশ ফ্রুট অর্থাৎ আম জাতীয় যে জাতীয় ফলটা আমরা মনে করি, সেই ফল অর্থাৎ আমাদের বাংলাদেশের ফলটা হচ্ছে বিশেষ করে আমটা বিভিন্ন অর্থাৎ চীন রাষ্ট্রতে এটা আমদানি করার সুযোগ দেবে বলতেছে এই জি, সরকারের তরফ থেকে। আমরা অনেকগুলি বিষয় আছে। আপনার মূলত শেষ কোনো প্রশ্ন আছে কিনা? কারণ তালিকা অনেক লম্বা, আপনি একটা করে বলতে গেলে অনেক সমস্যা আছে। আপনি শেষ আমার করুন। জি, প্রশ্নটা হচ্ছে সরাসরি কোটা বিরোধী যে আন্দোলনটা চলতেছে বা কোটা বাতিলের, এই আন্দোলনকে নিয়ে কেন্দ্র করে আমি প্রশ্ন করতেছি। যাতে এই কোটা আন্দোলনকে 2টা ইস্যু আসছে। একটা ইস্যু হচ্ছে মুক্তিযুদ্ধ সন্তান বা নাতিপতিদের জন্য এই কোটা সুবিধা, আর একটা হচ্ছে মেধাবী যারা সুশিক্ষিত সমাজের তাদের জন্য সুবিধার্থী বা কোটা বাতিল করার। তো প্রশ্নটা হচ্ছে, এই যে 1,40,00,000 প্রবাসী বিভিন্ন রাষ্ট্রতে অবস্থান করতেছে, দেশের জন্য কাজ করতেছে, তাদের জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে কিনা, এবং বাংলাদেশে যে বাংলাদেশ ধন্যবাদ। স্বাধীন জনাব হয়েছে আজহারুল ইসলাম তালুকদার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আজহারুল ইসলাম তালুকদার। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ করবার জন্য। আমি বিজ্ঞ আলোচক জনাব ব্যারিস্টার মোল্লা সাহেবের কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি একটা বিষয় জানার জন্য। সেটা হলো যে গ্লোবাল টাইমস এর যে রিপোর্টটা হয়েছে, তার মধ্যে যে কথাগুলো আসছে যে এক্সটার্নাল ইন্টারফারেন্স নিয়ে সেখানে সাবধান করা হয়েছে, সেখানে ন্যাশনাল সাবরেনিটি নিয়ে সেখানে কথা হয়েছে, সেখানে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে কথা হয়েছে। তো তারা এই সব বিষয় নিয়ে এই সময়ে কেন বলছে বাংলাদেশে কি এগুলোর কোনো অনুপস্থিতি বা এটার কোনো হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে কিনা, কেন প্রেসিডেন্ট এই সব কথাগুলো আমাদের চিফ এক্সিকিউটিভকে বললেন, এটা মোল্লা সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জনাব জহিরুল হক, কোথা থেকে বলছেন? জনাব জহিরুল হক। আসসালামু আলাইকুম সাইফুল সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ঢাকা থেকে বলছি। আমি জানতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী বাংলাদেশে চীনে গিয়েছিলেন সফরে, যে 5,000 5,500 কোটি ডলার বা বিলিয়ন ডলার আনার জন্য। সেখানে আমরা পেয়েছি 1,600 কোটি টাকা। আর আমার প্রশ্ন হচ্ছে, এই 1,600 কোটি টাকা দিয়ে যে আমরা যেটা পাইছি, এখন উনি যে বহরটা নিয়ে গেছেন, এই বহরের পিছনে কত টাকা খরচ হয়েছে, তা যাওয়ার পরে কত টাকা থাকবে? আর আমি কোটা আন্দোলন নিয়ে একটা প্রশ্ন করতে চাই। যখন আমরা ওই যে শাহবাগী যারা এইচএম এই ডাক্তার কি সরকার এইচএম সরকারের সময় যে আন্দোলনটা হয়েছিল, যে অর্থাৎ আপনার রাজাকার বিরোধী আন্দোলন, তখন যে শাহবাগ 3 মাস ওই রোডটা বন্ধ ছিল, তখন কিন্তু কোনো ডিএমপির কমিশনার কিংবা পুলিশ প্রশাসন কিংবা আওয়ামী লীগের কোনো নেতা বা এমপিরা বলে নাই যে এটা জনগণের দুর্ভিক্ষ। তাহলে আজকে কেন এটা প্রশ্ন আসছে, জনদুর্ভিক্ষর জনগণের দুর্দশা হচ্ছে, আপনার চলাফেরাতে প্রবলেম হচ্ছে? এটার বিরুদ্ধে উনি বললেন কি, আপনাদের ডিএমপি কমিশনার বললেন যে এটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। কেন? আমাদের ছাত্ররা তো তাদের ন্যায্য আন্দোলনের জন্য আন্দোলন করছে, তারা তো মাসের পর মাস না, তখন তো র্যাব পুলিশ ডিডিআর দিয়ে তাদেরকে বিরিয়ানি পর্যন্ত দিয়ে তাদেরকে ওখানে শাহবাগের মোড়ে আটকে রাখা হয়েছিল 3 মাস। তাহলে আজকে কেন এই কথা প্রশ্নগুলো আসছে ছাত্রলীগ এবং আপনার প্রশাসন এবং নেতাদের কাছ থেকে, মন্ত্রীদের কাছ থেকে? এটা আমি ওনাদের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। জি, জনাব মুশফিকুল হাদি আজকের শেষ প্রশ্নকর্তা, এরপরে আসছি জনাব ব্যারিস্টার আবু বকর। মুশফিকুল হাদি কোথা থেকে বলছেন, বলুন। জি ধন্যবাদ সাগর ভাই আপনাকে। হ্যাঁ, কিন্তু জি আপনার আমাকে আলো দেখা শুনতে পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না আপনাকে, বলুন। জি দুঃখিত, আমি
আমি আলোটা আমি দুঃখিত, বলতে আমি চাচ্ছেন না আমাকে যদিও ক্যামেরা ছাড়া আমরা কাউকে অ্যালাউ করি না, বলুন তারপরে ছোট করে বলুন, প্রশ্নটা করুন। তাড়াতাড়ি। যে আমার প্রশ্নটা হচ্ছে অধ্যাপক ফরহাদ হোসেনের কাছে, যে তারা কি মানে অধ্যাপক ফরহাদ হোসেন বা আওয়ামী লীগের যে নেতা যারা আছেন, তারা কি এই দেশের মানে আমরা যে সংকট দেখি আর কি, এগুলা কি তারা দেখেন না, বা না দেখেও না দেখার ভান করেন? এটা আমার প্রশ্ন আর কি অধ্যাপক ফরহাদ হোসেনের কাছে। জি ধন্যবাদ। জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত চাচ্ছি। এই মুহূর্তে আপনারা যারা দেখছেন তাদের কাছ থেকে মতামত চাচ্ছি, এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা চলছে পক্ষে বিপক্ষে, আপনাদের পক্ষ কোনটা? আপনারা কি চাচ্ছেন? কোটা বাতিল হোক, সংশোধন হোক, সংস্কার হোক, নাকি কোটা থাকুক? আপনাদের সবার মন্তব্য আপনারা লিখবেন মন্তব্য বক্সে। আশা করি আপনাদের এই মন্তব্য থেকে আমরা যারা কোটা পক্ষে বিপক্ষে যারা লড়াই করছে তাদের একটা মোটামুটি অনুপ্রেরণা হোক এবং ইন্সপিরেশন হোক, তারা কিছুটা হলেও পাবে আমাদের এখান থেকে। আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়।